আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্ররা, করোনার এই সময় সকলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ আমাদের অনলাইন ক্লাসের সাথে মিল রেখে। তোমরা আজকে চলমান অনলাইন ক্লাসে আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মাইক্রো ইকোনমিক্স বিষয়ে চ্যাপ্টার 7 এর মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড আউটপুট লেভেল, এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। এখানে প্রথমেই দেখো বলা আছে ডেফিনেশন অ্যান্ড স্ট্রাকচার অফ মার্কেট, যেটা তোমাদের সিলেবাসে আছে। এখানে মার্কেট বলতে কি বোঝানো হয়েছে? Market is defined as a place or point at which buyers and sellers negotiate for exchange of well-defined products and services. In economics, the term market does not refer to a particular place as such, but it refers to a market for a commodity or commodities. It refers to an arrangement by which buyers and sellers come to close contract with each directly or indirectly to sell and buy goods. এখানে তাহলে আমরা কি দেখতে পেলাম? সাধারণত মার্কেট বলতে কি বুঝি? আমরা নর্মালি এমনি যেটা মার্কেট বলতে বুঝি সেটা হচ্ছে মার্কেট বলতে একটা প্লেস, একটা জায়গাকে বোঝায়। যেমন নিউ মার্কেট, মৌচাক মার্কেট, এরকম মার্কেট, তার মানে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হচ্ছে। কিন্তু ইকোনমিক্সে মার্কেট বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। মার্কেট বলতে কোনো প্রোডাক্ট বা কমিউনিটিকে বোঝায়, কোনো প্রোডাক্ট বা কমিউনিটিকে বোঝায়। সেই প্রোডাক্টটা হতে পারে, সেটা সেই প্রোডাক্টের বাজার এখানে বলা হয়েছে by which buyers and sellers comes to contract directly or indirectly to sell. তার মানে সরাসরি তারা বিক্রয়ের সাথে জড়িত থাকতে পারে, অথবা ইনডাইরেক্টলি সরাসরি না, যেটা সেভাবেও তারা প্রোডাক্টের সাথে জড়িত থাকতে পারে। তার মানে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট যখন বাজারে বিক্রি হবে তখন কি হবে, সেই প্রোডাক্ট, এবং এখানে আরো বলা আছে যে এখানে বলেছে ওয়েল ডিফাইন্ড প্রোডাক্টস আর নেগোশিয়েট মানে কি? নেগোশিয়েট মানে হচ্ছে ওই প্রোডাক্টের সাপ্লাই এবং ডিমান্ডের ব্যাপার, এটাই হচ্ছে নেগোশিয়েট। তার মানে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের ফলে, সাপ্লাই এবং ডিমান্ডের ঘাত প্রতি একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয়, সেই দামে প্রোডাক্টটি কি হবে, বিক্রি করা হবে। সেটা হচ্ছে ডাইরেক্টলি হতে পারে অথবা ইনডাইরেক্টলি হতে পারে। ডাইরেক্টলি যেমন সরাসরি বাজারে যে কোনো প্রোডাক্ট বিক্রি হতে পারে, অথবা ইনডাইরেক্টলি হতে পারে, যে যেমন গ্লোবাল মার্কেটে আমরা দেখি, এটা কিন্তু সরাসরি না, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন, বাংলাদেশে ওটা চলছে বিভিন্ন ধরনের, এই করোনার সময় বিশেষ করে এটা বেশি হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি প্রোডাক্টটা সরাসরি দেখতে পাচ্ছি না, বা আমরা সেলারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি কিসের মাধ্যমে? থ্রু ইন্টারনেটের মাধ্যমে। এই যে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, এটাই হচ্ছে ইকোনমিক্সে বলা হচ্ছে মার্কেট। তাহলে মার্কেট হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, স্পেসিফিক কোনো প্রোডাক্টকে বোঝানো হচ্ছে, সেই প্রোডাক্টটা কি হচ্ছে, সেলার এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের ঘাত প্রতিঘাতে আগে থেকে একটা দাম নির্ধারিত আছে, এবং সেই দামে কি করছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ভাবে সেই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। যেমন আমরা বলতে পারি পাটের বাজার, জুট মার্কেট, এরকম স্পেসিফিক কোনো প্রোডাক্টের মার্কেট আমরা বলতে পারি। তো এখন হচ্ছে মার্কেটটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কিছু কিছু মার্কেট হয় যেমন ক্ষণস্থায়ী মিনস কি, এটা খুব টেম্পোরারি বেসিসে, যেমন যে সমস্ত প্রোডাক্টগুলো র বা খুব পচনশীল, যেগুলো দ্রুত হয়, সেগুলোর মার্কেটগুলো কি হয়, খুব ক্ষণস্থায়ী হয়, অল্প সময়ের জন্য হয়। যেমন আমরা এগুলো কি হয়, লোকাল মার্কেটে বিক্রি হয়, লোকাল বাজারে বিক্রি হয়। যেমন হলো আমরা স্থানীয় কি দেখতে পারি, তরকারি, বিভিন্ন ধরনের তরকারি, সবজি, তারপর দুধ, যেগুলো প্রসেস থাকে না, মিল্ক থাকে না, সে সমস্ত গুডসগুলো দেখতে পারি। এই সমস্ত হয়। কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো পচনশীল না, যেগুলো থাকে, যেমন বিভিন্ন ধরনের নুডলস আমরা দেখতে পাই, সেগুলো অনেক দিন ধরে থাকে, সেই সমস্ত প্রোডাক্টগুলো কোথাও বিক্রি হয়, সেটার একটা মার্কেট। এরকম বিভিন্ন ধরনের মার্কেট আমরা দেখতে পাই। এখন আমরা দেখব মার্কেট স্ট্রাকচারটা কি। মার্কেট স্ট্রাকচারটা হচ্ছে বিভিন্ন মার্কেট নিয়ে গঠিত, যে মার্কেট স্ট্রাকচার আর হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট নিয়ে গঠিত। যেমন এখানে আমি দেখি মার্কেট স্ট্রাকচারের মধ্যে আছে মনোপলিস্টিক
কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি এবং অলিগোপলি। তাহলে এই মনোপলি, কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, অলিগোপলি এগুলো প্রত্যেকটাই এক একটা মার্কেট, এক একটা বাজার, এবং এদের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের আলোকে এই মার্কেটগুলো আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। এখন আমরা দেখব পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটা কি। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে, ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আগে দেখি, তারপর আমরা এক্সপ্লেইন করছি, কারণ ক্যারেক্টারিস্টিকগুলো দেখলে আমরা বুঝবো যে আসলে পারফেক্ট কম্পিটিশন মার্কেট বা বাংলায় বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি। Large number of buyers and sellers, homogeneous product is produced by every farm, free entry and exit of farm, zero advertising cost, every farm is a price taker, every farm earns normal profit and no farms can earn super normal profit, no government intervention, no transportation cost, example liquid milk, agricultural market, etc. তো পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এই ক্যারেক্টারিস্টিকগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা আসলে কি। পারফেক্ট কম্পিটিশন মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকবে, এবং ক্রেতা বিক্রেতা মিনস হচ্ছে এখানে সেলার এবং বায়ার অসংখ্য থাকবে, এবং যে কেউ ইচ্ছা করলে এই মার্কেটে ঢুকতে পারবে, এই মার্কেট থেকে বের হয়ে যেতে পারবে। এই কারণেই এই যে এখানে আমরা একটা জিনিস দেখছি যে এভরি ফার্ম ক্যান আর্নস নর্মাল প্রফিট এন্ড নো ফার্মস ক্যান আর্ন সুপার প্রফিট। কোনো ফার্ম যদি বেশি প্রফিট, কোনো একটা নতুন প্রোডাক্ট সে নিয়ে আসলো, নিয়ে এসে যদি ওই প্রোডাক্টের জন্য সে যদি বেশি প্রফিট আর্ন করতে থাকে, তখনই কিন্তু নতুন একটা ফার্ম সেখানে ঢুকে যাবে, যার জন্য সে কি করছে, তখন আর সুপার প্রফিট আর্ন করতে পারছে না, তখন তার প্রফিট আস্তে আস্তে কমে যেয়ে সেটা নর্মাল হয়ে যাবে। এই কারণেই বলা হচ্ছে যে সমস্ত ফার্মই নর্মাল প্রফিট আর্ন করে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট নেই, কারণ হচ্ছে ভোক্তারা বা বায়াররা মার্কেট সম্পর্কে সম্পূর্ণরূপে জানে যে মার্কেটটা আসলে কি কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এবং এখানে আগের থেকেই যে চাহিদা এবং যোগানের যে ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাতে কি হয়, দামটা আগে থেকেই নির্ধারিত হয়, যার জন্য কাস্টমার জানে যে এই প্রোডাক্টের দামটা আসলে বাজারে কত, এই জন্য তার কাছে অতিরিক্ত কোনো প্রাইস সেলার নিতে পারে না তার কাস্টমারের কাছ থেকে। তারপর হচ্ছে হোমোজেনিয়াস প্রোডাক্ট, একই সমজাতীয় পণ্য, একই ধরনের পণ্য সমস্ত ফার্মগুলো উৎপাদন করে, এবং এখানে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নাই, কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্সে গভর্নমেন্ট এখানে কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না এই ধরনের মার্কেটে। তারপর হলো এভরি ফার্ম ইজ এ প্রাইস টেকার, এটা মানে হচ্ছে যে যেহেতু ডিমান্ড এবং সাপ্লাইয়ের দুইটার একটা যদি বাড়ে একটা কমবে, এরকম করে করে দামটা নির্ধারিত হয়, যার জন্য কি হয়, কোনো ফার্ম এককভাবে কোনো প্রাইসের উপর কি করতে পারে না, ইনফ্লুয়েন্স করতে পারে না, প্রাইসটা একটা মোটামুটি স্থির থাকে। সব যতগুলো ফার্ম, যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি লিকুইড মিল্কের ক্ষেত্রে, আমরা বাজারে দেখি আমাদের আড়ং মিল্ক আছে, মিল্কভিটা আছে, তারপর ফার্ম ফ্রেশ আছে, এরকম বিভিন্ন ধরনের মিল্ক, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কোম্পানির বিভিন্ন ধরনের লিকুইড মিল্কগুলো আমরা পাই, যেগুলো কিন্তু দামগুলো কিন্তু প্রত্যেকটারই সেম, একই দামে কিন্তু সবগুলো বিক্রি হচ্ছে। ঠিক তেমনি এগ্রিকালচারাল মার্কেটে বলেছেন, যেমন এগ্রিকালচারাল মার্কেটে বিভিন্ন ধরনের কি হয়, যে বিভিন্ন ধরনের সবজি বা আরও এগ্রিকালচারের জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো মোটামুটি একই দামে এগুলো বিক্রি হয়। আমরা যদি দেখি পোলট্রি ফার্মেও একইভাবে বিভিন্ন কোম্পানি হয়তো পোলট্রি করছে, পোলট্রি শিল্পটা করছে, কিন্তু দাম মোটামুটি, ডিমের দাম মোটামুটি একই রকম থাকে মার্কেটে। বিভিন্ন কোম্পানি হয়তো সেই ডিম সাপ্লাই দিচ্ছে, বাট ডিমের প্রাইসটা কিন্তু সেম থাকছে। আবার পোলট্রি, মুরগি যে সেগুলোও দেখছি আমরা, বিভিন্ন কোম্পানি হয়তো সেটা সাপ্লাই দিচ্ছে, কিন্তু দামগুলো বিভিন্ন ফার্ম এগুলো সাপ্লাই দিচ্ছে, কিন্তু দামগুলো কিন্তু সেমই থাকছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে প্রাইস টেকার মিনস হচ্ছে যেহেতু ডিমান্ড এবং সাপ্লাই, ক্রেতা বিক্রেতার ঘাত প্রতিঘাতে এগুলো ওঠানামা করে, কিন্তু যেহেতু ফ্রি এন্ট্রি থাকে, সুতরাং এই প্রাইসটা আগে থেকেই নির্ধারিত থাকে। কেউ এখানে অতিরিক্ত দামে প্রোডাক্ট বিক্রি করতে পারে না, বা ক্রেতাও অতিরিক্ত দাম দিয়ে ওই সমজাতীয় প্রোডাক্টটা ক্রেতাকে কিনতে হয় না। এটাই হচ্ছে আমার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখন আমরা দেখব ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট।
ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি? ইট ইজ আ মার্কেট ওয়্যার there are many sellers but they selling heterogeneous dissimilar goods as opposed to the perfect competitive market scenario. If a seller is selling a non-identical good in a market, then he can raise the price and earn profit. এখানে কি বলছে? ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বলতে আমরা দেখতেই পাচ্ছি মেনি সেলার্স বাট দে সেলিং হিটেড। এখানে অনেক কি থাকবে? সেলার থাকবে, অনেক ফার্ম থাকবে বা অনেক সেলার থাকবে, কিন্তু তারা সমজাতি। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখেছিলাম যে অনেক বায়ার এবং সেলার থাকে এবং তারা কি একই সমজাতীয় পণ্য, একই ধরনের পণ্য তারা বিক্রি করে। আর আমরা এখানে দেখছি অনেক ধরনের সেলার, মেনি সেলার্স, অনেক ধরনের সেলার, এবং তারা কি হেটেরোজেনিয়াস বা ডিসিমিলার প্রোডাক্ট কি করছে? তারা বিক্রি করছে। একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। একজন যদি আমরা যে এখানে উদাহরণ দিয়েছি, না সরি, এটা মনোপলির উদাহরণ, তারা এক একজন সেলার এক একটা প্রোডাক্ট বিক্রি করে। এটা হলো পারফেক্ট কম্পিটিশন, যেটা জাস্ট হলো অপোজিট। এবং নন আইডেন্টিক্যাল গুডস ইন দ্য মার্কেট, দেন হি ক্যান রাইজ দ্য প্রাইস অ্যান্ড আর্ন প্রফিট। তার মানে সে যেহেতু ডিসিমিলার প্রোডাক্ট বিক্রি করে, একজনের প্রোডাক্টের সাথে আরেকজনের প্রোডাক্টের কোনো মিল নেই, যার জন্য কি করতে পারে? সে খুব সহজেই সেলাররা দামের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে, যেহেতু তার নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী নেই। হ্যাঁ, যে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার জন্য তারা কি করতে পারে? প্রাইসটা ইচ্ছা মতো বাড়াতে পারে এবং কমাতে পারে। তারা প্রাইসের উপর একটা ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে। এটাই হচ্ছে আমার ইমপারফেক্ট বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে মনোপলি মার্কেট, 2 নাম্বার হচ্ছে ডুওপলি, 3 নাম্বার হচ্ছে অলিগোপলি এবং 4 নাম্বার হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। এখন আমরা এই প্রত্যেকটা মার্কেট, আমরা এর আগে পড়েছি পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্যারেক্টারিস্টিক। এই প্রত্যেকটা মার্কেটের ক্যারেক্টারিস্টিক আমরা জানবো যে আসলে মার্কেটগুলো কি, ক্যারেক্টারিস্টিক থেকে বেরিয়ে আসবে আমার মার্কেটটা কি ধরনের। তো এখানে আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক অফ মনোপলি মার্কেট। ক্যারেক্টারিস্টিক হচ্ছে সিঙ্গেল সেলার, দ্যাট মিনস একজন মাত্র সেলার থাকে। নো কম্পিটিশন, যেহেতু একজন সেলার, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সুতরাং নো কম্পিটিটর, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইউনিক প্রোডাক্ট, সে একেবারে ইউনিক ধরনের, নতুন ধরনের সে প্রোডাক্ট বিক্রি করবে। পাওয়ার অফ সেটিং দ্য প্রাইস অফ গুডস, এবং যেহেতু সে একক বিক্রেতা, সুতরাং তার সম্পূর্ণ পাওয়ার থাকবে কি করার জন্য? সেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য। যে তার মানে সে একাকী, যেহেতু সে একাকী একজন বিক্রেতা, তার কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য সে ওই প্রোডাক্টের দাম যেটা সে বিক্রি করবে, ইউনিক প্রোডাক্ট, সেই প্রোডাক্টে সে কি করতে ইচ্ছা মতো দাম বাড়াতে পারে এবং ইচ্ছা মতো দাম কমাতে পারে। এখানে আমরা এক্সাম্পল দিয়েছি, যেমন লোকাল ন্যাচারাল গ্যাস কোম্পানি। আমাদের বিভিন্ন দেশে, যেমন আমাদের দেশে ইলেকট্রিক কোম্পানি আছে ডেসকো, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এরা যেমন ইচ্ছা মতো দামটা বাড়াতে পারে, এদের কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই। এরপরে আসছে মাইক্রোসফট অ্যান্ড উইন্ডোজ, এদেরও কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী নেই, যার জন্য এরা এককভাবে মার্কেটটা নিয়ন্ত্রণ করছে। এখন আমরা দেখব ডুওপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক। ডুওপলি মার্কেটটা কি? এটা কি বলেছে? only 2 sellers, both sellers are completely independent and no agreement exists between them. তার মানে ডুওপলি থেকে বুঝতেছি, আমরা বুঝতে পারছি যে দুইজন এখানে সেলার থাকবে। যে মার্কেটে শুধুমাত্র 2 জন সেলার থাকে এবং প্রত্যেকে সেলার আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নো এগ্রিমেন্ট এক্সিস্ট বিটুইন দেম, তাদের মধ্যে দুজনের মধ্যে কোনো এগ্রিমেন্ট হয় না এবং তারা সম্পূর্ণ ডিফারেন্ট প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, এবং এরা কি কমপ্লিটলি, তারা হলো স্বাধীন, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কারো প্রোডাক্টের সাথে কারো প্রোডাক্টের কোনো সিমিলারিটি নাই। এটাই হলো ডুওপলি মার্কেট। তার মানে আমরা বলতে পারছি যে মার্কেটে শুধুমাত্র 2 জন বিক্রেতা থাকে এবং বিক্রেতারা ডিফারেন্ট প্রোডাক্ট বাজারে বিক্রি করে এবং সম্পূর্ণরূপে তারা স্বাধীন, কেউ কারো প্রোডাক্টের উপর ইনফ্লুয়েন্স করতে পারে না। এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু 2 জন বিক্রেতা, তারা সম্পূর্ণরূপে প্রোডাক্টের প্রাইসের উপরে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যেহেতু তারা এবং 2 জনই যেহেতু ডিফারেন্ট প্রোডাক্ট বিক্রি করে।
এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে ভিসা অ্যান্ড মাস্টার কার্ড। ভিসা এবং মাস্টার কার্ডকে আমরা দেখছি যে ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে এই ভিসা এবং মাস্টার কার্ড একটা বড় ধরনের পোর্শন দখল করে আছে। যে ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে এই ভিসা এবং মাস্টার কার্ড একটা বড় পোর্শন দখল করে আছে পেমেন্টের ক্ষেত্রে। আরেকটা দেখছি আমরা এক্সাম্পলে এয়ারবাস অ্যান্ড বোয়িং। এরা হচ্ছে এরোপ্লেনের কমার্শিয়াল এরোপ্লেনের ক্ষেত্রে প্লেনের যে সার্ভিস তার ক্ষেত্রে একটা বড় পোর্শন তারা দখল করে আছে এই এয়ারবাস এবং বোয়িং। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ডুওপলি মার্কেটের উদাহরণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক অফ অলিগোপলি মার্কেট। An industry dominated by a small number of large firms. Firms sell either identical or differentiated product. The industry has significant barriers to entry. আচ্ছা, তাহলে অলিগোপলি মার্কেটে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অলিগোপলি মার্কেটে হচ্ছে অল্প সংখ্যক কিন্তু বড় ফার্ম। এরা কি করে? ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে, যে কোনো একটা ব্যাপার, যে কোনো একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। ফার্মগুলো অনেক বড় হবে এবং অল্প সংখ্যক ফার্ম, এরা যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে এরা ইনফ্লুয়েন্স করে এবং ফার্ম সেল আইদার প্রত্যেকটা ফার্ম কি করবে? আলাদা আলাদা এবং ডিফারেন্ট প্রোডাক্ট তারা তৈরি করবে। এবং দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ সিগনিফিকেন্ট ব্যারিয়ার টু এন্ট্রি। এবং যে কোনো ইন্ডাস্ট্রি ইচ্ছা করলেই কিন্তু তারা কি করতে পারবে না, ইন্ডাস্ট্রি ইচ্ছা করলেই কিন্তু এই বাজারে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি দেখছি যে অলিগোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে অল্প সংখ্যক ফার্ম কিন্তু বড় অল্প সংখ্যক ফার্ম কি করে? যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে এবং যে কেউ ইচ্ছা করলে কি করতে পারবে না, যে কেউ ইচ্ছা করলে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারবে না। এবং প্রত্যেকটা বড় ফার্ম কি করে? আলাদা আলাদা প্রোডাক্ট তারা তৈরি করে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং উইথ লিডিং অটো ম্যানুফ্যাকচারিং in the Ford, that means আমেরিকায় যে অটোমোবাইল কোম্পানিটা আছে এরা কি করছে? এরা ইনফ্লুয়েন্স করছে, এদের মধ্যে আছে ফোর্ড, এদেরকে ইনফ্লুয়েন্স করছে জিএমসি। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম অফ স্মার্টফোন অ্যান্ড কম্পিউটার এবং স্মার্টফোনের যে অপারেটিং সিস্টেম, এটাও একটা কোম্পানি আলাদাভাবে এটা কি করছে? ডোমিনেট করছে। এখানে অন্য কেউ যদি থাকে সেটা ছোট ফার্ম, সেটাকে তারা কি করছে? সেটা এখানে আর ঢুকতে দিচ্ছে না, তারা এই পুরো মার্কেটটাকে ডোমিনেট করে রেখেছে। এরপরে আমরা দেখব ক্যারেক্টারিস্টিক অফ মনোপলিস্টিক কম্পিটিশন, মার্কেটের ক্যারেক্টারিস্টিক। এখন আমরা দেখব ডুওপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক। ডুওপলি মার্কেটটা কি বলেছে? only two sellers, both sellers are completely independent and no agreement exists between them. তার মানে ডুওপলি থেকে আমরা বুঝতে পারছি যে দুইজন এখানে সেলার থাকবে। যে মার্কেটে শুধুমাত্র দুইজন সেলার থাকে এবং প্রত্যেককে সেলার আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নো এগ্রিমেন্ট এক্সিস্ট বিটুইন দেম। তাদের মধ্যে দুজনের মধ্যে কোনো এগ্রিমেন্ট হয় না এবং তারা সম্পূর্ণ ডিফারেন্ট প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, এবং এরা কি কমপ্লিটলি তারা হলো স্বাধীন, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, কারো প্রোডাক্টের সাথে কারো প্রোডাক্টের কোনো সিমিলারিটি নাই। এটাই হলো ডুওপলি মার্কেট। তার মানে আমরা বলতে পারছি যে মার্কেটে শুধুমাত্র দুইজন বিক্রেতা থাকে এবং বিক্রেতারা ডিফারেন্ট প্রোডাক্ট বাজারে বিক্রি করে এবং সম্পূর্ণরূপে তারা স্বাধীন, কেউ কারো প্রোডাক্টের উপর ইনফ্লুয়েন্স করতে পারে না। এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু দুইজন বিক্রেতা, তারা সম্পূর্ণরূপে প্রোডাক্টের প্রাইসের উপরে তারা নিয়ন্ত্রণ করতে পারে, যেহেতু তারা এবং দুইজনই যেহেতু ডিফারেন্ট প্রোডাক্ট বিক্রি করে। এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে ভিসা অ্যান্ড মাস্টার কার্ড। ভিসা এবং মাস্টার কার্ডকে আমরা দেখছি যে ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে এই ভিসা এবং মাস্টার কার্ড একটা বড় ধরনের পোর্শন দখল করে আছে। যে ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে এই ভিসা এবং মাস্টার কার্ড একটা বড় পোর্শন দখল করে আছে পেমেন্টের ক্ষেত্রে। আরেকটা দেখছি আমরা এক্সাম্পলে এয়ারবাস অ্যান্ড বোয়িং। এরা হচ্ছে এরোপ্লেনের কমার্শিয়াল এরোপ্লেনের ক্ষেত্রে প্লেনের যে সার্ভিস তার ক্ষেত্রে একটা বড় পোর্শন তারা দখল করে আছে এই এয়ারবাস এবং বোয়িং। তাহলে এই দুটো হচ্ছে আমাদের
ডুওপলি মার্কেটের উদাহরণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক অফ অলিগোপলি মার্কেট, an industry dominated by a small number of large firms. Firms sell either identical or differentiated product. The industry has significant barriers to entry. আচ্ছা, তাহলে অলিগোপলি মার্কেটে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অলিগোপলি মার্কেটে হচ্ছে অল্প সংখ্যক কিন্তু বড় ফার্ম, এরা কি করে ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে, যে কোনো একটা ব্যাপার, যে কোনো একটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। ফার্মগুলো অনেক বড় হবে এবং অল্প সংখ্যক ফার্ম, এরা যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে এরা ইনফ্লুয়েন্স করে এবং ফার্ম সেল আইদার প্রত্যেকটা ফার্ম কি করবে আলাদা আলাদা এবং ডিফারেন্ট প্রোডাক্ট তারা তৈরি করবে। এবং দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ সিগনিফিকেন্ট ব্যারিয়ার টু এন্ট্রি, এবং যে কোনো ইন্ডাস্ট্রি ইচ্ছা করলেই কিন্তু তারা কি করতে পারবে না, ইন্ডাস্ট্রি ইচ্ছা করলেই কিন্তু এই বাজারে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি দেখছি যে অলিগোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে অল্প সংখ্যক ফার্ম কিন্তু বড় অল্প সংখ্যক ফার্ম কি করে যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে ইনফ্লুয়েন্স করে, এবং যে কেউ ইচ্ছা করলে কি করতে পারবে না, যে কেউ ইচ্ছা করলে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারবে না, এবং প্রত্যেকটা বড় বড় ফার্ম কি করে আলাদা আলাদা প্রোডাক্ট তারা তৈরি করে। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং উইথ লিডিং অটো ম্যানুফ্যাকচারিং in the Ford, that means আমেরিকায় যে অটোমোবাইল কোম্পানিটা আছে এরা কি করছে, এরা ইনফ্লুয়েন্স করছে, এদের মধ্যে আছে ফোর্ড, এদেরকে ইনফ্লুয়েন্স করছে জিএমসি। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম অফ স্মার্টফোন অ্যান্ড কম্পিউটার এবং স্মার্টফোনের যে অপারেটিং সিস্টেম, এটাও একটা কোম্পানি আলাদাভাবে এটা কি করছে, ডোমিনেট করছে। এখানে অন্য কেউ যদি থাকে সেটা ছোট ফার্ম, সেটাকে তারা কি করছে, সেটা এখানে আর ঢুকতে দিচ্ছে না, তারা এই পুরো মার্কেটটাকে ডোমিনেট করে রেখেছে। এখন আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক অফ মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স, সিমিলার বা differentiated goods, free entry and exit, heavy expenditure, lack of perfect knowledge, no business has total control over market price but some control over price. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনোপলিস্টিক কম্পিটিশনে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, এবং বিক্রেতারা সিমিলার বাট ডিফারেন্সিয়েটেড গুড, একই টাইপের কিন্তু ভিন্নধর্মী প্রোডাক্ট বিক্রি করে। যে কেউ ইচ্ছা করলে এই মার্কেটে প্রবেশ করতে পারে এবং বেরিয়ে যেতে পারে, এবং এই মার্কেটে খরচটা অনেক বেশি হয়। ল্যাক অফ পারফেক্ট নলেজ, ক্রেতারা বাজার সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান থাকে না, দ্যাট মিনস পরিপূর্ণ নলেজ তাদের এই মার্কেট সম্পর্কে থাকে না, এবং এই কোনো বিজনেসই টোটাল কন্ট্রোল ওভার মার্কেট প্রাইস, কোনো বিজনেস এককভাবে মার্কেট মোট টোটাল মার্কেট প্রাইসের উপর ইনফ্লুয়েন্স করতে পারে না, বাট সাম কন্ট্রোল ওভার প্রাইস, বাট তাদের প্রাইসের উপরে তাদের কিছু কন্ট্রোল থাকে। প্রোডাক্ট যখন বিক্রি করা হয় তখন সেই প্রোডাক্টের উপর তাদের কিছু কন্ট্রোল থাকে। তাহলে আমরা মনোপলিস্টিক কম্পিটিশনে দেখতে পাচ্ছি যে এই মনোপলিস্টিক কম্পিটিশনে ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেক হয়, এবং বিক্রেতারা কি করে একই টাইপের কিন্তু ভিন্ন প্রোডাক্ট তৈরি করে। যেমন আমরা এখানে উদাহরণ দিচ্ছি ফাস্ট ফুড কোম্পানি লাইক ম্যাকডোনাল্ড এবং বার্গার কিং, দুজনেই কিন্তু ফাস্ট ফুড বিক্রি করে কিন্তু তাদের প্রোডাক্টটা ভিন্ন। তাহলে এখানে এটি দেখতে পাচ্ছি যে সিমিলার একই টাইপের ফাস্ট ফুডই দুজন বিক্রি করছেন কিন্তু দুজন ভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন। তারপর হলো যে কেউ ইচ্ছা করলেই এই বাজারে অবাধে প্রবেশ করতে পারে এবং প্রস্থান করতে পারে, এবং এই মার্কেটে এক্সপেন্ডিচার মানে খরচটা অনেক বেশি হয়, এবং ক্রেতা এই বাজার সম্পর্কে পরিপূর্ণ তার নলেজ থাকে না, এবং কোনো বিজনেস বা কোনো বিক্রেতাই বাজারের যে প্রোডাক্টটা সে বিক্রি করবে সেই প্রোডাক্টের উপর টোটাল প্রাইসের উপরে সে কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না, কিন্তু তার যে প্রোডাক্ট সে বিক্রি করবে সেই প্রোডাক্টের উপরে কিছুটা হলে তার ইনফ্লুয়েন্স থাকে, কিন্তু টোটাল বাজারে টোটাল প্রোডাক্টের, যেমন আমরা এখানে ফাস্টফুডের ক্ষেত্রে দেখছি, ফাস্টফুডের ক্ষেত্রে ম্যাকডোনাল্ড বা বার্গার কিং কিন্তু ফাস্টফুডের টোটাল প্রাইসটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এই দুটো ছাড়া আরও অনেকেই বার্গার বিক্রি করে,
বা অনেকেই ম্যাকডোনাল্ডস এর মতো ফাস্ট ফুডের দোকান আছে, তাদেরকে এই টাইপের জিনিস আছে, তাদের মানে পুরোপুরি প্রাইসের উপর তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু কিছুটা হলেও তার প্রাইসটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হলো আমাদের আজকের এই ক্যারেক্টারিস্টিক অফ মনোপলিস্টিক মার্কেট। এরপরে আমরা দেখব ইকুইলিব্রিয়াম প্রাইস, বিভিন্ন শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। আমরা একটু দেখব শর্ট রান মানেটা কি। আসলে শর্ট রান হচ্ছে স্বল্প সময়টাকে শর্ট রান বলা হয়, যে শর্ট রানে প্রোডাক্টের কস্ট, ভেরিয়েবল কস্টটা শুধু চেঞ্জ করা যায়, কিন্তু শর্ট রান হচ্ছে একটা স্বল্পকালীন সময়, সাধারণত 1 বছরকে আমরা বুঝি, এবং এই সময়ে আমি ফার্ম শুধুমাত্র ভেরিয়েবল কস্টকে চেঞ্জ করতে পারে, ফিক্সড কস্টকে চেঞ্জ করতে পারে না, সেই সময়টাকে শর্ট রান বলা হচ্ছে। এবং লং রানে সকল কস্টই ভেরিয়েবল, দ্যাট মিনস সকল খরচই সেখানে পরিবর্তনশীল, কিন্তু শর্ট রানের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ফিক্সড কস্টটা আমার পরিবর্তনশীল না, ফিক্সড কস্টটা প্রত্যেকটা ফার্মকেই বেয়ার করতে হবে, যার জন্য এখানে শুধুমাত্র আমি ভেরিয়েবল কস্টটাকে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রান ইকুইলিব্রিয়ামে আর দুটো কন্ডিশন থাকে। একটা কন্ডিশন হচ্ছে টু কন্ডিশনস ফর ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম ইন শর্ট রান, MR is equal to MC is equal to price। এখানে MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ এবং MC হচ্ছে মার্জিনাল কস্ট is equal to price। that means মার্জিনাল রেভিনিউ যখন মার্জিনাল কস্টের সমান হবে, সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে সেটাকে দাম বলা হচ্ছে বা প্রাইস বলা হচ্ছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে MC curve is cutting MR curve from below। নিচ থেকে আমরা এদিকে দেখতে পাচ্ছি, নিচ থেকে এমসি কার্ভ, মার্জিনাল কস্ট কার্ভ, মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, অথবা এভাবে বলতে পারি যে মার্জিনাল কস্ট কার্ভ মাস্ট বি রাইজিং এট দ্য পয়েন্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের পয়েন্ট আমরা দেখছি, ইকুইলিব্রিয়াম কোথায়, ইকুইলিব্রিয়ামের পয়েন্ট দিয়ে কিন্তু কি হচ্ছে, মার্জিনাল কস্টটা উঠে যাচ্ছে। এই দুটো কন্ডিশন যদি আমার ফুলফিল হয়, তাহলে আমার ফার্মের ইকুইলিব্রিয়াম পজিশন আসবে। আর শর্ট রানে আমরা দেখি যে একটা ফার্ম এককভাবে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, অথবা সে কি করতে পারে, অথবা তার লস হতে পারে, অথবা সে নর্মাল প্রফিট আর্ন করতে পারে। এবং শর্ট রান হচ্ছে সেই সময়, যে সময় আমরা কিন্তু পারফেক্ট কম্পিটিশনে বলেছিলাম যে ফার্মগুলো অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে, যে কোনো ফার্ম এই বাজারে অবাধে ঢুকে যেতে পারে, অথবা ইচ্ছা করলে সে ঢুকতে পারে, অথবা ইচ্ছা করলে বের হয়ে যেতে পারে, কিন্তু শর্ট রানে এটা পসিবল না, এটা লং রানে পসিবল। তাই শর্ট রানে ফার্মকে যার অবস্থানে থাকতে হবে, সে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে, অথবা লস হতে পারে, অথবা নর্মাল প্রফিট আর্ন করতে পারে। যদি সে অতিরিক্ত মুনাফা আর্ন করে, লং রানে যে দেখা যাবে তখন হচ্ছে ওই ফার্মের প্রতি যদি অন্যান্য ফার্মগুলো ঢুকে যাচ্ছে, সুতরাং তার প্রফিটটা নর্মাল হয়ে যাচ্ছে। আবার শর্ট রানে যদি কোনো ফার্ম লস করে, তাহলে দেখা যাবে যে লং রানে যে সেই ফার্মটা কি করছে, লিভ করছে, ইন্ডাস্ট্রি থেকে লিভ করছে, এবং নর্মাল প্রফিটটাই সাধারণত দেখা যায় যে নর্মাল প্রফিটটাই কাম্য, কারণ প্রত্যেকটা ফার্মে কিন্তু এখানে প্রফিট করার জন্য, সেই নর্মাল প্রফিটের ভিতরেই তার কিছুটা প্রফিটটা এখানে ইনক্লুড থাকে। তো এই নর্মাল প্রফিট হচ্ছে স্বাভাবিক মুনাফাই সাধারণত শর্ট রানে স্বাভাবিক মুনাফাই সাধারণত পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ফার্মগুলো করে থাকে। তো এখন আমরা আসবো সুপার প্রফিটটা কিভাবে হচ্ছে। আমরা দেখছি এখানে একটা আমি গ্রাফ এঁকেছি, তোমরা খেয়াল করো, এখানে ও এক্স এক্সিসে আমি প্রোডাকশন এবং ও ওয়াই এক্সিসে প্রাইস আমি ডিনোট করেছি। তাহলে এখানে আমি দেখাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই রেখাটা এসএমসি, শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, উপর দিকে উঠে যাচ্ছে, যে আমি বলেছিলাম যে মার্জিনাল কস্ট কার্ভ, এখানে শর্ট রান যদি আমি দেই, কারণ এটা হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ, এটা হচ্ছে শর্ট রান মার্জিনাল রেভিনিউ, শর্ট রান মার্জিনাল কস্ট। তাহলে শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ কাটিং
শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ কি করছে, কার্ভ ইজ কাটিং এমআর, এখানে হচ্ছে আমার এমআর রেখা, এই যে এআর এবং এমআর, এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এবং এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ দুইটা সমান একসাথে হবে। এখানে আমরা দেখছি এটা হলো ও এক্স এক্সিসের হরিজন্টাল, ও এক্সিসের মতো একটা হরিজন্টাল লাইন, যেটা হলো এমআর এবং এআর রেখা দুটো সমান। এই রেখাটাকে এসএমসি রেখা কি করছে, নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে এসএমসি কার্ভ ইজ কাটিং এসএমআর কার্ভ ফ্রম বিলো, অথবা এমসি কার্ভ মাস্ট বি রাইজিং এট দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ই, এখান দিয়ে এই পয়েন্ট দিয়ে উঠে যাচ্ছে। তাহলে আমাদের সুপার প্রফিট কখন হবে, এটা সাধারণত আমার অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট এই দুইটার ডিফারেন্সের কারণেই কিন্তু আমার এই সুপার প্রফিটটা হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের গ্রাফের দিকে একটু তাকাই, তাহলে আমি দেখব এখানে আমি একটা জিনিস রেখেছি টিআর। টিআর মানে কি, টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আমরা কিভাবে পাচ্ছি, এআর, এআর মিনস হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ ইনটু কোয়ান্টিটি। অ্যাভারেজ রেভিনিউকে আমি যদি কোয়ান্টিটি দিয়ে গুণ দেই, তাহলে আমি পাচ্ছি ই কিউ, এই যে অ্যাভারেজ রেভিনিউ, এটা হলো আমার অ্যাভারেজ রেভিনিউ, আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি ই কিউ, এটা ইজ ইকুয়াল টু ও কিউ। ও কিউ, ও কিউ হচ্ছে আমার কোয়ান্টিটি। তাহলে আমার এরিয়াটা আসছে এরকম ও কিউ ই পি, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ লাইন। আমি আবার বলছি, অ্যাভারেজ রেভিনিউকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই, তাহলে আমি টোটাল রেভিনিউ পাবো। এবং টিসি, টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, টিসি এসি অ্যাভারেজ কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই, তাহলে আমি আমার অ্যাভারেজ কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই, তাহলে আমি কি পাচ্ছি, এই যে অ্যাভারেজ কস্ট, আমি এখানে দেখবো যে আমার কস্ট কার্ভটা কোন দিকে উঠছে, এই যে এসএসি, এসএসি শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভটা এই যে আমার এদিক দিয়ে উঠেছে। তাহলে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভকে এসি, এই রেখাটিকে আমি যদি কিউ দিয়ে গুণ দিই, তাহলে আমি দেখছি কিউর এই লাইনটা ভার্টিক্যাল লাইনের কোন বিন্দুতে ছেদ করছে, এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে এফ কিউ, দ্যাট মিনস এতটুকু জায়গা, এফ কিউ এতটুকু জায়গা ইজ ইকুয়াল টু ও কিউ। ও কিউ হচ্ছে আমার কোয়ান্টিটি, ও কিউ। তাহলে আমার এরিয়া কতটুকু আছে টোটাল কস্টের, দ্যাট মিনস এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাভারেজ কস্টটাকে আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিব, এবং অ্যাভারেজ, দুইটা কিন্তু অ্যাভারেজ রেভিনিউটাকে যদি আমি কিউ দিয়ে কোয়ান্টিটি দিয়ে গুণ দিই, তাহলেই কিন্তু আমি টোটাল প্রফিট এবং টোটাল কস্টটা পাবো। তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে এখানে ও কিউ এফ পি ওয়ান, এটা হচ্ছে আমার টোটাল কস্ট, টোটাল কস্ট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে প্রফিট কি, প্রফিটের সূত্র আমরা খুব ভালোই জানি, আমি যদি রেভিনিউ থেকে আমরা যদি কস্ট বাদ দিই, তাহলে আমরা প্রফিট পাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি টোটাল কস্ট আমার কি আছে, এখানে আমরা পেয়েছি, সরি টোটাল রেভিনিউ আমার আছে ও কিউইপি মাইনাস ও কিউএফপি ওয়ান, এটা যদি দুটো বিয়োগ করি, তাহলে আমি এই এরিয়াটা পাচ্ছি, কোন এরিয়াটা, P1 F E P1, এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এটাই হচ্ছে আমার প্রফিট এরিয়া। এবং আমি দেখছি আমার নর্মাল প্রফিটের থেকে আমি প্রফিট অনেক বেশি পাচ্ছি। কারণটা কি, কারণ হচ্ছে আমার টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন টোটাল কস্ট, কস্টের থেকে আমার এখানে রেভিনিউটা বেশি, আমার যে কস্ট হচ্ছে তার থেকে আমার রেভিনিউটা বেশি, যে কারণেই ফার্ম কি করছে, সুপার প্রফিট আর্ন করছে। এই P1 EFP এটাই হচ্ছে আমার সুপার প্রফিট। তাহলে আমি দেখতে পেলাম যে আমার শর্ট রানে ফার্ম কিভাবে সুপার প্রফিট আর্ন করে, যখনই টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বেশি হবে। টোটাল কস্ট মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট মেইনলি, এবং এই দুইটার ডিফারেন্সটা হয় এই জন্য মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্টের ডিফারেন্সের কারণে এই সুপার প্রফিট নর্মাল প্রফিটটা হয়ে থাকে। এবং আমি যখনই দেখছি যে আমার টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বেশি হচ্ছে, স্বাভাবিক অবস্থা থেকে বেশি হচ্ছে, সেটাই হচ্ছে আমার সুপার প্রফিট। এখন আমরা সেকেন্ড সিচুয়েশনে আসি, লস। কখন লস হয়,
আগের মতোই আমরা ও এক্স এক্সিস এর প্রোডাকশন এবং ও ওয়াই এক্সিস এর প্রাইস ডিনোট করছি। তাহলে আমি যদি আগের মতো টোটাল রেভিনিউটাকে আমি কি করেছিলাম, টোটাল রেভিনিউ এ আর ইন্টু কিউ, আমি এখানে লিখিনি যেহেতু আমরা জেনেই গেছি কিভাবে টোটাল রেভিনিউ বের করে, যে আমি সরাসরি এখানে লিখে দিয়েছি ও কিউ এম পি, দ্যাট মিনস ও কিউ এম পি শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ যেটাকে ছেদ করেছে, শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ এ আর রেখাকে যেই বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এখানেও কিন্তু সেম অবস্থা, এখানে কি বিন্দুতে ছেদ করেছিল এ আর রেখাকে, এখানে ই বিন্দুতে ছেদ করেছিল এবং এখানে ও কিউ ই পি ছিল হচ্ছে আমার টোটাল রেভিনিউ, আর এখানে হচ্ছে আমার শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ এ আর কার্ভকে এন বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও কিউ এম পি হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এন্ড টোটাল কস্ট কোনটা, টোটাল কস্ট হচ্ছে আমার, আমি যদি অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে গুণ দিই, এই যে অ্যাভারেজ কস্টের রেখাকে অ্যাভারেজ কস্টকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই তাহলে আমি টোটাল কস্ট পাবো। তাহলে আমার টোটাল কস্ট কি হবে, ও কিউ এফ পি ওয়ান, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আমি এখানে দেখতে পাচ্ছি আমার নেগেটিভ ফিগার, কারণ হচ্ছে আমার এখানে টোটাল কস্টটা কম এবং টোটাল রেভিনিউটা কম এবং টোটাল কস্টটা বেশি, এই কারণে আমি মাইনাস দিয়ে এখানে লিখেছি পি এম এফ পি ওয়ান। আমার প্রফিট হচ্ছে এতটুকু আর প্রফিটের উপরে আমার খরচ হয়েছে এতটুকু, যার জন্য এটা হচ্ছে আমার লস। এটা হচ্ছে সেকেন্ড সিচুয়েশন, দ্যাট মিন্স একটা ফার্ম লসও করতে পারে শর্ট রানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটটা কি, নর্মাল প্রফিট হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন কি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা রেখা, শর্ট রান মার্জিনাল কস্ট এবং শর্ট রান এভারেজ কস্ট, দুইটা রেখায় পরস্পর এ আর, একটু লেখা হয় নাই, এ আর ইজ ইকুয়াল টু এম আর। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল প্রফিটে যে এই যে এ আর এবং এম আর রেখাকে শর্ট রান মার্জিনাল কস্ট এবং শর্ট রান এভারেজ কস্ট কার্ভ দুটো একই বিন্দুতে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এর আগে দেখেছি টোটাল রেভিনিউ আমরা যদি শর্ট রান মার্জিনাল কস্টকে আমি যদি কোয়ান্টিটি দিয়ে ভুল বললাম, টোটাল রেভিনিউ হচ্ছে এ আর অ্যাভারেজ রেভিনিউকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই তাহলে আমি কি পাবো, টোটাল রেভিনিউ পাবো। তাহলে এটা দিয়ে গুণ দিয়েছে, তাহলে ও কিউ ই পি, এই যে রেভিনিউ রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এবং টোটাল কস্টের সূত্র কি, এসি রেখা, দ্যাট মিন্স এটাকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে গুণ দিই তাহলে আমি টোটাল কস্ট পাবো। তাহলে টোটাল কস্ট রেখাও একইভাবে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও কিউ ই পি এটা হচ্ছে আমার টোটাল কস্ট। এখন প্রফিটটা আমি কিভাবে বের করব, প্রফিটটা বের করার সূত্র আমরা আগেই জেনেছি যে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট যদি আমি বাদ দেই তাহলে আমার হবে টোটাল রেভিনিউ, দ্যাট মিন্স প্রফিট দ্যাট মিন্স এখানে যেহেতু দুটাই হচ্ছে ও কিউ ই পি, টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট দুটাই, সুতরাং প্রফিট এখানে 0 এবং এখানে আমরা বলছি এটাই হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। দ্যাট মিন্স ফার্ম সবসময় লং রানে নর্মাল প্রফিট আর্ন করে। নর্মাল আর এটা হচ্ছে আবার শর্ট রান ইকুইলিব্রিয়ামের সিচুয়েশন। আমি আগেই তোমাদেরকে বলেছি শর্ট রানে ফার্ম কি করতে পারে, শর্ট রানে ফার্ম শুধুমাত্র ভেরিয়েবল কস্টকে পরিবর্তন করতে পারে, কিন্তু ফিক্সড কস্ট অপরিবর্তিত থাকে। ফিক্সড কস্ট সে উৎপাদন করুক না করুক তাকে বেয়ার করতেই হবে, যার জন্য কোনো ফার্ম যদি লস হয় তারপরেও সে কি করে, তারপরেও সে তার প্রোডাকশনটা চালিয়ে যেতে পারে, চালাবে এই কারণে, কারণ লং রানে সেটা হয়তো মিনিমাইজ হয়ে নর্মাল প্রফিট হয়ে যেতে পারে। যদি দেখা যায় যে নর্মাল প্রফিট লং রানে হচ্ছে না, তখন সে কি করবে, সেই
লিভ করবে শর্ট রানে, তাহলে এই তিনটা সিচুয়েশনই সাধারণত দেখা যায়। সুপার প্রফিট হতে পারে, অথবা লস হতে পারে, অথবা নর্মাল প্রফিট হতে পারে। এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা আরো ডিটেইল জানবো। আমাদের প্রত্যেকটা মার্কেটেরই ইকুইলিব্রিয়াম নির্ধারণটা দেখতে হবে আমাদেরকে, কিভাবে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইসটা নির্ধারিত হয়। আমরা এখানে দেখেছি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট শর্ট রানে বিভিন্ন অবস্থায় থাকতে পারে, সে সুপার প্রফিট আর্ন করতে পারে, লস হতে পারে, অথবা নর্মাল প্রফিটে যেতে পারে। লং রানে ফার্ম কিভাবে কি অবস্থায় যায়, কোন প্রফিট আর্ন করে। লং রানে আমরা আগেই বলেছি যে নর্মাল প্রফিট আর্ন করে, নর্মাল প্রফিটে সে কিভাবে আর্ন করে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং নেক্সট ক্লাসে আরও দেখবো যে বিভিন্ন মার্কেটের ইকুইলিব্রিয়াম কিভাবে নির্ধারিত হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।